জল যন্ত্রণার দুরকম ছবি হয়, এক জলভাসী আর এক জল না মেলা। তো জলপাইগুড়িতে দুরকম ছবি দেখা যায়, ভারী বৃষ্টি হলে জলভাসী হওয়ার আশঙ্কা, আর বৃষ্টি যখন কমে গেছে তখনও জল নিয়ে সমস্যা। জল তখন মেলেই না, রীতিমতো চুলোচুলি হয়, কারণ প্রায় একশোটা বাড়ি প্রতি একটা মাত্র কল। পরেশ মিত্র কলোনির ছবিটা অনেকটা এরকমই। দেখুন অবস্থা, কেন এই অবস্থা, কতদিন ধরে এই অবস্থা, অর্থাৎ এই 100টি পরিবার পিছু বা ঘর পিছু একটি মাত্র কল, এইভাবে কতদিন চলছে? এই অবস্থা যে চলছে এর মাঝে তো অনেকগুলো ভোট চলে গেল, তখন নেতাদের কেউ কিছু বলেননি, প্রশাসন যারা রয়েছে তাদেরকে অভিযোগ জানানো হয়নি। শান্তনু রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন শান্তনু। দেখো, বাসিন্দাদের কিন্তু বক্তব্য 1.5 বছরের বেশি সময় ধরে কিন্তু এই সমস্যার মুখোমুখি তারা। একাধিকবার যে ভোটগুলো এসেছে, নির্বাচন এসেছে, জনপ্রতিনিধিদের কাছে তারা একটাই সমস্যার কথা বলেছিলেন যে পানীয় জলের সমস্যা যেমন রয়েছে, পাশাপাশি প্রতি বছর করলার জল যখন প্লাবিত হয়, বর্ষা আসে, সেই সময় কিন্তু তাদের ঘর ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়। এই বছর এখনো পর্যন্ত 4 বার তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে উঠেছিলেন। জল নামার পর আবার তারা নিজ নিজ বাড়িতে গিয়ে ফিরেছেন, কিন্তু বাড়ি ফেরার পর কি সমস্যা তৈরি হয়েছে? পানীয় জল নেই। যে কলগুলো থেকে বা যে কল থেকে জল পড়ে সেই কলে কিন্তু নিয়মিত জল পড়ে না, আর যখন জল পড়ে লম্বা লাইন, কে কার আগে জল নেবে সেই নিয়ে কিন্তু মারামারি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই নিয়ে সমস্যা এতটাই চরমে উঠেছে যে এই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু আজকে পথ অবরোধের মতন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অভিযোগ, কাউন্সিলর কোনো খবর রাখেন না বা জনপ্রতিনিধিরা এসে আশ্বাসই শুধু দেন, কিন্তু কাজের কাজ কিছু করেন না। আজকে কিন্তু এখনো পর্যন্ত অবরোধ চলছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেল অবরোধ চলছে। কাউন্সিলর কিন্তু স্বীকার করে নিয়েছেন, তিনি একাধিকবার আশ্বাস দিয়েছেন, পুরসভাকে জানিয়েছেন, পিএইচিকে জানিয়েছেন, কিন্তু সত্যি কোনো কিছু হয়নি। এই নিয়ে হতাশাও প্রকাশ করেছেন তিনি, কিন্তু বাসিন্দাদের ক্ষোভ যাচ্ছে না, কারণ এটা তাদের দীর্ঘদিনের সমস্যা। একদিকে বর্ষার সময় জলবন্দী হওয়ার সমস্যা, অন্যদিকে পানীয় জল নিয়ে সারা বছর এই হাহাকার চলতে থাকে তাদের। তারা চাইছেন স্থায়ী সমাধান। পুরসভা একাধিকবার আশ্বাস দিয়েছেন। জল নেই, কলের মধ্যে জল পড়ে না, জল পাচ্ছি না আমরা, এই জন্য আমরা করছি রাস্তায়, আমরা অপরাধ করছি। একটাই কল আমাদের ওখানে, জল থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, চলে যায়, আর অল্প অল্প পরে বন্ধ হয়ে যায়। অত টাকা দিয়ে জল নিছি, কল ঘরে ট্যাঙ্কি নিছি, কি জল উঠে না কোনোদিন ঘরে। এই অভিযোগ মেনে নিচ্ছেন কাউন্সিলর? মানুষগুলো দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে। আমি বারংবার পৌরসভাকে বিষয়টা জানিয়েছি। কোথাও পাইপলাইন, খুব সরু পাইপলাইন, কোথাও জলের ফ্লো নেই, কোথাও সরু সুতোর মতো জল পড়ছে, মানুষের বাড়িতে ট্যাঙ্কিতে জল উঠছে না। তো মানুষ কতটা সহ্য করবে? আর সহ্য করতে করতে মানুষ তো একটা ডিসিশন তো নিতে বাধ্য হয়। তখন আমি বারংবার তাদেরকে দিনের পর দিন তাদেরকে আশ্বাস দিয়েছি যে আজ হবে, এই মাসে হবে, ওই মাসে হবে, পরের মাসে হবে, কিন্তু আমিও তাদের আশ্বাসটা ঠিকমতো রাখতে পারিনি, ভরসাটা রাখতে পারিনি। পুরুলিয়া 23 নম্বর ওয়ার্ড আমরা বারবার দেখিয়েছি বিপজ্জনক বাড়ি। তো আমরা এই বিপজ্জনক বাড়ি, সেই বাড়ি নিয়ে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে, এখানে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা হতে পারে, এই খবর যখন আমরা করছি, অবশেষে তৎপর পুরসভা এবং এই 23 নম্বর ওয়ার্ডের 70টি বাড়ি বিপজ্জনক চিহ্নিত করা হলো। 70টি বাড়ি। তো এই বাড়ির বাসিন্দা যারা আছেন তাদের কি হবে? তারা কোথায় যাবেন? তাদের আগে জানানো হয়েছে, এখন তাদের হাতে কতদিন সময় দেওয়া হয়েছে এই বাড়ি ছাড়ার জন্য? আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন প্রতিনিধি, সরাসরি পুরুলিয়া থেকে। ইন্দ্র, দেখো, পুরুলিয়া পৌরসভার প্রায় 70টি বিপজ্জনক বাড়িকে চিহ্নিত করেছে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে। 23টি ওয়ার্ড রয়েছে পুরুলিয়া পৌরসভা। 23টি ওয়ার্ডের মধ্যে 70টি বাড়ি ইতিমধ্যেই বিপজ্জনক চিহ্নিতকরণ করে একেবারে সতর্কীকরণের ব্যানার লাগানো হয়েছে, যাতে পথচলতি মানুষ বড় বিপদ না ঘটে এই কারণেই সতর্কীকরণের বোর্ড লাগানো হয়েছে। রয়েছে তাদের নোটিশ পাঠানো হয়েছে, 15 দিনের মধ্যেই বাড়ি ভেঙে দিতে হবে, না হলে পৌরসভা হবে। সেই ফলে স্বাভাবিকভাবেই একেবারেই তৎপর হয়েছে পুরুলিয়া পৌরসভা। এই খবর আমরা দেখাই এবং এই খবর দেখানোর পরেই নড়েচড়ে বসে পুরুলিয়া পৌরসভা এবং পুরুলিয়া পৌরসভা যেটা মালিক যারা রয়েছে, কিন্তু অনেক সঠিক ঝামেলা রয়েছে। কিছু বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেখানে কেউ বসবাস করে না, কিছু কিছু বাড়িতে বসবাস করে, কিন্তু অবস্থা এতটাই শোচনীয় বা এতটাই বিপজ্জনক যে কোনো মুহূর্তে একদিকে বাড়ির মালিকের যেমন সমস্যা হতে পারে, অন্যদিকে পথচলতি মানুষ বা সাধারণ মানুষ বিপদে পড়তে পারে। এর আগেও
আমরা দেখেছি বিপদ পড়েছে, এক মহিলার মৃত্যু হয়েছে। মানে পৌরসভা একেবারেই কড়া হাতে বিষয়টিকে দেখছে এবং কোনোভাবেই রিয়াক্ট করা হবে না বলে জানিয়েছে। 15 দিন সময়সীমা দেওয়া হয়েছে এবং এই 15 দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করতে হবে। না হয় পৌরসভা যদি সেক্ষেত্রে নিজে উদ্যোগ নিয়ে বাড়িগুলো ভেঙে ফেলে, সেক্ষেত্রে পৌরসভাকে খরচা বহন করতে হবে। না হলে ভবিষ্যতে সেই বাড়ির যখন প্লেন পাস হবে বা নতুন করে নির্মাণ তৈরি করবে, তখন পৌরসভা কিন্তু কোনো রকম কাগজ যে করতে হয় সেই কাগজপত্র একেবারেই দেবে না, পৌরসভা সম্মুখে অনেক বাড়ির মালিক তারা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত বাড়িগুলো ঝুলিয়ে রেখেছে। এবারে যখন দুর্ঘটনা ঘটে যায় তখন সব কিছু পৌরসভার উপরে বর্তায়। আমাদের ইঞ্জিনিয়াররা লাগাতার 1 মাস ধরে সরেজমিনে পরিদর্শন করে তারা একটা 70টা বাড়ির লিস্ট তারা তালিকা তৈরি করেছে। আরও বেশ কিছু বাড়ির তালিকা চলছে। কাউন্সিলররাও ওই ব্যাপারে ওয়ার্ডে ওয়ার্ডে তারা নিজেরাও পরিদর্শন করছেন। আমাদের সতর্কীকরণের একটি নোটিশ আমরা প্রত্যেক বাড়িতে আমরা টাঙিয়ে দিচ্ছি। আপনার বিপজ্জনক বাড়ি এটি, এর থেকে দূরত্ব বজায় রাখুন। সরাসরি একবার নয়াদিল্লি লোকসভার খবরে নজর রাখতে হবে, তার কারণ লোকসভায় এই মুহূর্তে রাহুল গান্ধী ওয়েনার প্রসঙ্গে বক্তব্য পেশ করছেন। Vast number are missing, but the eventual casualty is going to be 400 plus, is what it seems. I'd like to commend the work of the union and state government, of NDRF and SDRF, of the Army, Navy and Coast Guard, District Administration, Forest Department, Fire and Rescue, health personnel, and assistance also from the states Karnataka and Tamil Nadu. Telangana. It was also nice to see that all communities came together. Everybody came together to help the people. People from different ideologies, different communities, everybody came together and helped. Landslide has cut vital roads and has made it nearly impossible for rescue teams to reach the far reaches. This is, I think, a huge tragedy, sir. And it's a very concentrated tragedy located in one very specific area. So I would urge the union government to support a comprehensive rehabilitation package for Wayanad, including for building disaster resilient infrastructure and to help the affected communities. I would also like to urge the union government to enhance the compensation that people are getting. And finally, I would also like to urge the government to declare the Wayanad landslides as a national disaster. Speaker, sir, I saw it with my own eyes and I've seen many disasters. I've visited many different places where disasters have taken place, but it was very, very sad to see here that in a number of cases, only one member of a family is remaining. Mother, father, grandmother, brother, everybody is dead, and there's only one person remaining. Sometimes the person is a child, sometimes the person is an adult. So it was a real tragedy to see that. And I'd like to also thank the entire House for the support that everybody has given to the people of Wayanad. Thank you. Honorable members, the matter under Rule 377 shall be laid on the table of the House. Members who have been permitted to raise the matter under Rule 377 today and are